প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত 914 থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল। প্রিয় দর্শক, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প, গল্পের ভূত 914। প্রিয় দর্শক, আজকের গল্প নরখাদক প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। বিয়ের পর এই প্রথমবার নবনীকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছে রজত। যাচ্ছে বললে ভুল হবে, রজতকে এক প্রকার জোর করেই নিয়ে যাওয়া হচ্ছে। নবনী শহরের মেয়ে, জন্ম থেকেই শহরের বুকে বেড়ে উঠেছে সে। গ্রাম বাংলা সম্পর্কে তার জ্ঞানের পরিধি ওই মোবাইলের স্ক্রিনে যতটুকু দেখে ঠিক ততটুকুই। তাই গ্রাম দেখবার প্রবণতাটাও তার ভিতরে একটু বেশি কাজ করে। তবে এতদিন চুপচাপ থাকলেও কয়েকদিন আগে ফেসবুকে গ্রাম বাংলার একটা প্রতিবেদন দেখার পর নবনীর মাথায় সেই গ্রামে যাওয়ার ভূত চেপে বসেছে, যা আর নামেনি। উঠতে বসতে খেতে ঘুমোতে সব সময় তার একটাই কথা, চলো না এবার গ্রাম থেকে ঘুরে আসি। কথায় কাজ হচ্ছিল না দেখে শেষমেশ তাদের চিরাচরিত ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলো। গ্রামে না নিয়ে গেলে নাকি সে এক মুঠো দানা পানিও মুখে তুলবে না। কি একটা মুশকিল! বউকে অদ্ভুত একটা সুন্দর দেখাচ্ছে, আর সেই অদ্ভুত সুন্দর সেই বউকে অভুক্ত রেখে নিজেও ভরপেটে খেতে পারবে না। পড়েছে এক মহা ফ্যাসাদে। বউ মেয়ে মানুষ, তাদের না খেয়ে থাকার ক্ষমতাটা জন্মসূত্রে পাওয়া, কিন্তু রজত তো আর পারে না। তাই অগত্যা নিজের পেট বাঁচাতে আর বউকে খুশি করতে অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হয়েছে তাকে। এক ঝড়ের রাতে বজ্রপাতে রজত তার বাবা মাকে হারানোর পর সেই যে শহরমুখী হয়েছিল, তারপর আর কখনো গ্রামে যায়নি সে। যায়নি বললে ভুল হবে, বেদনাদায়ক স্মৃতির সম্মুখীন হতে চায়নি। তাই গ্রামটাকে ভুলে থাকতে চেয়েছে সব সময়। কিন্তু এবার নবনীর জোড়াজুড়িতে দীর্ঘ 3 বছর পর আবার সেই মাতৃছায়ায় যাচ্ছে রজত। অফিস থেকে সপ্তাহখানেকের ছুটি নিয়েছে সে। আগামীকাল ভোরেই রওনা দিবে, তাহলে সন্ধ্যার আগেই গ্রামে পৌঁছে যাওয়া যাবে। সেই মোতাবেক বাসের টিকিটও কেটেছে 2 জন। রজত সন্ধ্যায় অফিস থেকে ফিরে নবনীর তোড়জোড় আর ব্যাগ গোছানো দেখে অবাক হয়ে বলল, তুমি কি গ্রামের থেকে যাবে নাকি? দেখো, আমি কিন্তু 1 সপ্তাহের বেশি একটা দিনও থাকতে পারবো না, বলেই দিলাম। নবনী ব্যাগ গোছাচ্ছে আর রজতের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, 1 সপ্তাহ হোক আর 1 দিন হোক, প্রয়োজনীয় যা যা লাগে তা নিতে হবে তো, তাই না? গ্রামে যাওয়ার পর এইটা দাও ওইটা দাও কোথায় বলবো? অগত্যা মুখে তালা সিটে বসে রইল রজত। সেদিন রাতে সব কিছু গোছগাছ সেরে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ল 2 জনে। কিন্তু বাস স্ট্যান্ডে এসে বাঁধল আরেক ঝামেলা। রজত যেই বাসের টিকিট কেটেছিল সেই বাসটিতে যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে ভোরের ট্রিপটা বাতিল করে দুপুরে করা হয়েছে। বাসের যাত্রীরা কিছুক্ষণ কাউন্টারে গিয়ে চিল্লাচিল্লি করলো সবাই। রজতেরও খানিকটা রাগ উঠল, কিন্তু সে অন্যদের মতো চিৎকার চেঁচামি না করে নিজেকে দমিয়ে রাখল। যান্ত্রিক ত্রুটি হলে আর তাদেরই বা দোষ কি? অগত্যা যাত্রী ইউনিটের জন্য বরাদ্দ করা রুমে নবনীকে নিয়ে চুপচাপ বসে রইল রজত। দুপুর 12টায় বাস ছাড়ল। বাসের ভিতরে যাত্রীদের সবার মাঝে তখন গরম গরম ভাব। তবে নবনীর সেসবের তোয়াক্কা নেই। সে একের পর এক প্রশ্ন করে রজতের মাথা খাচ্ছে আসার পর থেকে। নিজের বউ না হলে এতক্ষণে নির্ঘাত সুপারভাইজারকে বলে সিট বদলে ফেলত সে। দীর্ঘ 9 ঘন্টা জার্নি করার পর লাস্ট স্টপেজে যখন বাসটা আসলো তখন ঘড়িতে প্রায় 10টা বাজে। এদিকে একটু পর বৃষ্টি হওয়াতে বাস আসতেও খানিকটা দেরি হয়েছে। এখন বাসের ভিতরে যাত্রী বলতে শুধু রজত আর নবনী। নবনী এতক্ষণ ঘুমিয়েই ছিল। স্টপেজে আসতেই তাকে ডাক দিল রজত, এই নবনী উঠো, এসে পড়েছি। রজতের ডাকে নবনীর ঘুম ভাঙতেই হুড়মুড়িয়ে উঠে চোখ ডলতে ডলতে বলল,
আমি কি ঘুমাচ্ছিলাম? রজত খানিকটা হেসে বলল, না, জেগেছিলে। আচ্ছা, এখন ওঠো। বাসের হেল্পার দুজনকে নামিয়ে দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাস থেকে নামতেই বাসটা দ্রুত বেগে আবার অন্ধকারে মিলিয়ে গেল কিছুক্ষণের ভিতরে। বাস থেকে নামতেই হালকা শীত করতে লাগলো নবনীর। সে ব্যাগ থেকে একটা কোট বার করে গায়ে দিতে দিতে বলল, এ আবার কেমন স্টপেজ? কোনো জনমানব নাই, একটা রিক্সা ভ্যান নাই, এমনকি কোনো আলোর ব্যবস্থাও নেই। পুরো স্টপেজে দেখি শুনশান আর অন্ধকার। রজত তার হাতের ব্যাগটা তুলে নিয়ে বলল, এমনটা তো কখনো থাকে না। হয়তো বৃষ্টি হচ্ছে দেখে সবাই বাড়ি গিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। নবনীতার কণ্ঠে খানিকটা অভিমান, সেই সাথে বিরক্তি মেশানো কণ্ঠে বলল, আমরা এখন যাব কিভাবে? কিভাবে আবার? পা গাড়ি দিয়ে? রিক্সা ভ্যান না পেলে আর কি করার? পায়ে হেঁটেই যেতে হবে। কত দূর তোমার বাড়ি? নবনীর কথার উত্তরে রজত এবার সামান্য মেধি হেসে বলল, এই বৃষ্টি ভেজা রাতে ভিজে যদি জ্বর সর্দি না বাঁধতে চাও তাহলে পায়ে হেঁটেই যেতে হবে। আর আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর নয়, এই আধা ঘন্টার মতো হাঁটলেই পৌঁছে যাব। হায় হায়, কি বলো? তাহলে তো বেশটুকু দূরের পথ। এখানে দাঁড়িয়ে কথা বলা থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাতে তো আর পথ কমবে না। চলো হেঁটে গিয়ে সামনে দেখি কিছু পাই কি না। কথাগুলো বলে দুজনে মেইন রোড ছেড়ে গ্রামের পথে রওনা দিল। এই গ্রামটার নাম হাড়িকাটা, আর তারপর কুসুমপুর, রজতের গ্রাম। তবে দুটো গ্রামই একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল বললেই চলে। মেইন সড়কটা পাকা হলেও ভিতরের রাস্তাগুলো বেশিরভাগই ইট আর মাটির। ঘরবাড়িও তেমন খুব একটা কাছাকাছি নয়। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব প্রায় 40 থেকে 50 গজের মতো। একে তো বৃষ্টির কারণে সবাই যে যার মতো বাড়ির ভিতরে, তারপর আবার লোডশেডিং, আর রাস্তার ধারে দু একটা দোকানপাট আছে, সেগুলো বৃষ্টির কারণে বেশি রাত অবধি খুলে রাখেনি। সব মিলিয়ে এই বৃষ্টি স্নাত রাতে জনমানবহীন গ্রামটা কেমন জানি গা ছমছমে হয়ে উঠছে। অদূরের মাঠ আর আমবাগান থেকে নানান রকমের বন্যপ্রাণীর শব্দ কানে ভেসে আসছে। রাস্তার পাশে ডোবাতে বর্ষার পানি জমে অসংখ্য ব্যাঙ তারই স্বরে ডেকে চলছে অনবরত। নবনী শহরের মেয়ে, ছোট থেকে আলোর মাঝেই বড় হয়েছে সে। গ্রামে প্রথমবার এসে এমন বৃষ্টি আর অন্ধকারে পথ চলাটা তার জন্য একটু কষ্টই সাধ্য। রজতের ডান হাতটা শক্ত করে বগল দাবা করে ধরে রেখেছে, আর একটু পরপর জিজ্ঞেস করছে, আর কত দূর? রজত নবনীর এই কথার উত্তরে বারবার কথায় বলছে, এই তো আর একটু সামনে। খানিকটা পথ এগিয়ে যেতেই সশব্দে একটা বন্য জানোয়ার আর জানোয়ারের আর্তনাদে নবনী ভয়ে চমকে উঠে রজতের বুকে নিজেকে গুটিয়ে নিল একবারেই। তারপর রজতকে শক্ত করে ধরে বুকে মুখ লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কিসের ডাক ওইটা? রজত হো হো করে হেসে উঠল আর বলল, এটা তো হচ্ছে খেক শিয়াল। শিয়ালের ডাকও শুনুনি কখনো? শিয়াল অমন ভয়ঙ্কর করে ডাকে, একটুর জন্যও তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল আমার। ভয়ের কিছু নেই। বৃষ্টির দিনে গ্রামাঞ্চলে একটু একটু শিয়ালের হাঁক ডাক পড়ে, তবে ছুটে এসে কামড়ানোর কোনো ভয় নেই। এই বৃষ্টির ভিতরে গর্ত থেকে বের হতে হবে, তাই ওরা বের হয়। নবনীকে শান্ত করিয়ে তারপর আবার দুজন মিলে হাঁটতে লাগলো সরু রাস্তাটা ধরে। এতক্ষণ সব কিছু ঠিকঠাক থাকলেও খানিকটা এগিয়ে গেলেই সামনে একটা বট গাছ পড়বে। সেটা মনে হতেই রজতের বুকটা ডিপ ডিপ করে উঠল। ওই বট গাছটা যে খুবই সুবিধার নয় তা রজত ভালো মতোই জানে, আর সেই জন্যই সন্ধ্যার আগে পৌঁছতে চেয়েছিল। কিন্তু বাস নষ্ট আর দুর্যোগের কারণে সেই রাতই হলো। একটা সময় দুর্গাপুজো আর লক্ষ্মী পুজো আসলেই ওই বটগাছের নিচে কত জমজমাট মেলা বসতো, কত আয়োজন হতো। আশেপাশের 2-4 গ্রামের মানুষ সেই মেলা দেখতে আসতো। রজতও অনেকবার এসেছে, তবে একদিন ভোরে এলাকার ওই একটা পাগলিকে গাছের ডালের সাথে মৃত অবস্থায় ঝুলতে দেখার পর তখন থেকে মেলা বন্ধ হয়ে গিয়েছে। তারপর ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে গেছে, আর গাছটা দিনকে দিন ভুতুড়ে গাছ হিসেবেই পরিচিতি পায় গ্রামবাসীর মুখে।
রজত তখনও ছিল ওই বটগাছটার আশপাশ দিয়ে। দিনের বেলাতেও কেউ যেতে সাহস পেত না, কারণ ওই গাছটাতে নাকি সেই পাগলিটার আত্মাটা অশরীরী হয়ে বাস করত। গ্রামের অনেকেই সেই পাগলিটার রক্তশূন্য ফ্যাকাশে শরীর আর মণিহীন একজোড়া চোখকে দেখেছে। কয়েকজন খুনও হয়েছিল সেই সময়। পরে এক তান্ত্রিককে ডেকে গাত্রবন্ধন করে ওই গাছকেই পাগলিটাকে আটকে রাখা হয়েছিল। কিন্তু এত বছর পরও কি সেসব আছে? আর যদি থাকে তাহলে না জানি এই রাতে কি অনিষ্ট লেখা আছে কপালে। এসব ভাবতে ভাবতে রজত তার সহধর্মিণীকে নিয়ে এগিয়ে যেতে লাগলো, আর মনে মনে সৃষ্টিকর্তার কাছে খুবই করে চাইল এই 3 বছর পর অন্তত বটগাছটাকে যেন এই রাতের বেলায় আর দেখতে না হয় তাদের। কিন্তু উপরওয়ালাও যেন আজ তাদের সাথে বিরোধ করে বসল। এতক্ষণ ধরে যে ভয়টা তার মনে ধীরে ধীরে উদয় হচ্ছিল, এখন অন্ধকারের মাঝেও অদূরে বিহাদাকার সেই বটগাছটাকে দেখতে পেয়ে রজতের বুকটা স্যাঁত করে উঠল। নবনীর গ্রাম দেখবার ইচ্ছে অনেক দিনের, তাই রজত তাকে গ্রামে আনার সময় ওই বটগাছটা সম্পর্কে কোনো কিছুই বলেনি। পাশে যদি আবার ভয় পায়, কিন্তু এই গুটগুটে অন্ধকার, তার উপর আবার বৃষ্টির রাত, না জানি গাছটার কাছাকাছি যেতে হয় এবং কি হতে কি হয়ে যায়। রজত মনে মনে খানিকটা ভীত সন্ত্রস্ত হলেও নবনীকে বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবেই হেঁটে যেতে লাগলো দুইজনেই। কিন্তু এই কাদামাটির পথ হেঁটে নবনীর ভীষণ ক্লান্ত লাগছে এখন। তাই রজত শত জোরাজুরি করেও নবনীকে নিয়ে আর হাঁটতে পারছে না। কিন্তু ভয়টা তখনই রজতকে পেয়ে বসলো যখন নবনী নিজের মুখে বলে উঠল, আরে এত জলদির কি আছে, চলো তুই গাছটার নিচে গিয়ে খানিকটা জিরিয়ে নেই, আমি আর হাঁটতে পারছি না। নবনীর মুখে কথাটা শুনে রজত এবার চমকে উঠল, কিন্তু নবনী সবটা জেনে গিয়ে ভয় পাবে ভেবে তাকে বুঝতে না দিয়ে বলল, সামনে একটা কালী মন্দির আছে, একবারে ওখানে গিয়েই বিশ্রাম নেব। এখন একটু জোরে পা চালাও, আবার বৃষ্টি নামতে পারে। বৃষ্টির নাম মুখে নিতেই খানিকটা পথ এগোতেই আবার ঝেপের বৃষ্টি নামল। রজত এবার তড়িঘড়ি করে বলে উঠল, নবনী আর একটু সামনেই মন্দিরটা আছে, দৌড় লাগাও, নয়তো দুজনকেই কাক ভেজা হয়ে ভিজতে হবে। কথাগুলো বলে এই দুজনে দৌড় দিল। কিছুক্ষণ পর মন্দিরে দেখা মিলতেই নবনীকে সেদিকে দৌড়ে গিয়ে কালী মন্দিরের চাতালে ধপ করে বসে পড়ল হাত পা ছড়িয়ে। রজত তার পিছু পিছু গিয়ে দাঁড়িয়ে মুচকি এসে বলল, কি হলো শহুরে মেম সাহেব, এইটুকুতেই শেষ? এখন তো সরু রাস্তা, সাঁকো পার হওয়ার বাকিই পড়ে রইল। নবনী কটমট করে তাকিয়ে বলল, একদম মজা করবা না, তুমি জানতে এত দূরের পথ, তাহলে তোমার কাকাকে আসতে বললে না কেন? বলতে তো তিনি নিশ্চিত একটা রিক্সা বা ভ্যান ঠিক করে রাখতেন। রজত এবার খানিকটা অনুতাপের স্বরে বলল, আরে আমি কি জানতাম এমনটা হবে? বাস খারাপ হলে সেই দোষ কি আমার? হ্যাঁ তোমারই, সব দোষ তোমার। আমি আর হাঁটতে পারবো না, পা জোড়া ব্যথায় ফেটে যাচ্ছে একবারে। দুজনের কথার মাঝখানে এবার মন্দিরের চূড়া থেকে একটা মোটা কণ্ঠস্বর ভেসে আসতেই দুজনের সেদিকে তাকালো। দেখলো সিঁড়ির উপরে মন্দিরের মুখে সাধু গোছের একজন বৃহদাকার মূর্তিমানব দাঁড়িয়ে আছে। গলায় রুদ্রাক্ষরের মালা, কপালে ছাই জড়ানো চন্দন টিকা আর ত্রিশূলের লাল চিহ্ন আঁকা। ঠিক সাধু বললে ভুল হবে, তান্ত্রিক বললেই বেশি মানানসই হবে। নবনী তাকে দেখে হুড়মুড়িয়ে উঠে পড়ে রজতের পাশে গিয়ে দাঁড়ালো। লোকটা এবার ধীর পায়ে সিঁড়ির ধাপ বেয়ে নিচে নেমে আসল। রজত তাকে প্রণাম করে বলল, নমস্কার। লোকটা মুখে কোনো উত্তর না দিয়ে সামনের দুজন দণ্ডায়মান মূর্তির অপাদমস্তক ভালোভাবে দেখে নিয়ে গম্ভীর স্বরে বলল, বৃষ্টির সময় এত রাতে তোমরা এখানে কি করছো? রজত বিনয়ী হয়ে জবাবে বলল, আসলে পাশের গ্রামেই আমার বাড়ি। আমরা শহরে থাকি, অনেক দিন পর গ্রামে এসেছি। রাস্তায় বর্ষাটা খারাপ হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়েছে, যাওয়ার স্টপেজে পৌঁছে আর কোনো গাড়ি পাইনি, তাই হাঁটতে হাঁটতে এই অবধি এসেছি। নরমূর্তিটা এবার মুখের ভাবটা স্বাভাবিক করে বলল, ও আচ্ছা। তারপর নবনীর দিকে কিছুক্ষণ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মেয়েটা কি তোমার সহধর্মিণী? রজত বলল, হ্যাঁ। এবং হ্যাঁ বলতেই লোকটা তার গলা থেকে একটা লাল সুতো খুলে নবনীর হাতে দিয়ে বলল, নরম স্বরে বলল যে, দীর্ঘজীবী হও, আর এই সুতোটা সবসময় হাতে বেঁধে রেখো, তোমাদের মঙ্গল হোক।
কথাগুলো বলে তিনি প্রস্থান নিলেন আর তার খানিক পর বৃষ্টি থেমে গেল। তারা দুজনেও সেখান থেকে বেরিয়ে এলো। রজত আর নবনী সে রাত্রে তার কাকার বাড়িতে গিয়ে উঠল। এত বছর পর ছেলে আর ছেলে বউকে পেয়ে কাকা কাকিমা তো মহা খুশি। এতটা পথ জার্নি করে আসতে সে রাত্রে আর খুব একটা কথা বলা বলি হলো না তাদের। ফ্রেশ হয়ে অল্প কিছু মুখে দিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, রজত শুনতে পেল বাহিরে কাকিমা গলা ফাটিয়ে আর্তনাদ করছে। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে বেরিয়ে আসতেই দেখলো পুরো উঠান রক্তে লাল হয়ে আসে। কাকিমা মাথায় হাত দিয়ে এক মনে বিলাপ করছে। তার সামনে গোটা কয়েক রাজহাঁস বিভিন্ন ছিন্ন ভিন্ন অবস্থায় পুরো উঠোন জড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে প্রবল আক্রোশে কেউ এই হাঁসগুলো গলা চেপে ধরে শরীর থেকে মাথাগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। পেটের নাড়িভুড়িও টেনে বের করে এনেছে। সে এক বিচ্ছিরি কাণ্ড। রজত ভয়ার্ত চোখে বিভীষিকাময় সেই দৃশ্য দেখেছিল। হঠাৎ করে পিছন থেকে নবনীর চিৎকার শুনে পিছনে তাকাতেই দেখল ঠিক তার পায়ের কাছে নবনী জ্ঞানশূন্য হয়ে রোয়াকি পড়ে রয়েছে। প্রিয় দর্শক, গল্পটি চলতেই থাকবে। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কেমন লেগেছে জানতে ভুলবেন না। গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টসে। প্রিয় দর্শক, আপনাদের একটি লাইক ও একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণা যোগাবে। এই গল্পের দ্বিতীয় পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনে চাপ দিন আর উপভোগ করুন গল্পের ভূত 914। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।